বাবারে বাবা, কি ঠান্ডা লাগছে। তুমি আমাকে এত ঠান্ডার মধ্যে কেন দাঁড় করিয়ে রেখেছো? আমি রুমে চলে যাচ্ছি। এত ঠান্ডার মধ্যে আমি একদম দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচন্ড শীত লাগছে। এত ঠান্ডার মধ্যে যদি তোমার দাঁড়ানোর ইচ্ছে থাকে তুমি দাঁড়াও, আমি দাঁড়াতে পারবো না। আরে আরে, চলে গেলে হবে নাকি? বিয়েটা কি আমি করব? বিয়েটা তো তোকে করতে হবে। এখন তো সব নিয়ম কানুন বাকি আছে, এক এক করে সেগুলো পালন করতে হবে। চুপ করে এখানেই দাঁড়া। রুমে চলে যাচ্ছি বলে শুয়ে পড়লে হবে না। ঠান্ডা কি আর কারোর লাগছে না? তোর একারই লাগছে? আচ্ছা মা, তুমি খুঁজে খুঁজে এই শীতকালটাকে কেন পছন্দ করলে বলো তো? অন্য সময় কি আমার বিয়ে দেওয়া যেত না? এত ঠান্ডার মধ্যে কেউ কি আবার বিয়ে করে? চুপ কর, এরকম কথা একদম বলবি না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আছে। ওনারা যদি এসব কথা শুনতে পায় তাহলে তোকে খারাপ ভাববে। দেখ, যখন সময় হবে তখন তো বিয়ে করতেই হবে, শীতকাল হোক বা গরমকাল। এসব কি কেউ আবার দেখে নাকি? আর তাছাড়া শীতকালে বিয়ে হওয়া তো ভালোই। হ্যাঁ হ্যাঁ, এত ঠান্ডার মধ্যে যদি তোমাকে দাঁড়িয়ে থাকতে হতো তাহলে তুমি বুঝতে পারতে শীতকালে বিয়ে করলে কতটা কষ্ট হয়। আমি শীতকালে বিয়ে করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কিন্তু আমার সঙ্গে এটা একদমই ঠিক করলে না মা। কে তোমাকে বলেছিল শীতকালে বিয়ে ঠিক করতে? কে আবার বলবে? তোর বাবাই তো বললো, সেই জন্য আমিও রাজি হয়ে গেলাম। বাবারে বাবা, কত ভালো কথা। আমিও রাজি হয়ে গেলাম। তাহলে তুমি এখন বিয়েটা করো, আমি চললাম। এত ঠান্ডা জলে স্নান করা যাবে না। রেগে যাস না। আচ্ছা, আমি তোকে গরম জল করে দিচ্ছি, ঠিক আছে? তুই দাঁড়া একটু, এখনো অনেক নিয়ম পালন করতে হবে। তুই এখনই ঠান্ডা লাগছে বললে তো চলবে না। মা, এর থেকে বেশি আর নিয়ম কানুন পালন করতে হবে না। শীতকালে ঠান্ডা লাগবে না বলো তো? আমি কি শীতকালেও বলবো যে আমার গরম লাগছে? তাহলে তো মানুষ আমাকে পাগল বলবে। যাও, তাড়াতাড়ি আমার জন্য গরম জল করে নিয়ে এসো। পল্লবী দেবী তাড়াতাড়ি করে গরম জল করে নিয়ে আসে এবং রিমাকে এক এক করে সমস্ত নিয়ম পালন করতে বলে। রিমাও ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সব নিয়ম পালন করে। তার হাত পা পুরো ঠান্ডাতে জড়সড় হয়ে যায়, কিন্তু তবুও সে চুপ করে থাকে। আসলে রিমা প্রচন্ড পরিমাণে শীত কাতরে ছিল। শীতকালে রিমা রুম থেকেই বাইরে বেরোতো না, আর আজকে এত কনকনে শীতের মধ্যেই তাকে বিয়ে করতে হচ্ছে। সেই কারণেই রিমা তার মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগেছিল। মা, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, বিয়ের পর আমি এখানেই থাকবো। আমি এখন শ্বশুর বাড়িতে যাব না। তোমাদের জামাইকে বলে দেবে কালকেই যেন আমাকে নিয়ে বাড়িতে চলে আসে, কারণ শ্বশুর বাড়িতে থাকলে এই কনকনে শীতে ঠান্ডার মধ্যে আমাকে কাজ করতে হবে, সেটা আমি পারবো না। এ বাবা, এ কথা বললে হয় নাকি? তুই বাড়িতে যেমন থাকতিস ওখানে তেমন থাকলে তো চলবি না। তুই তো নতুন বৌমা হয়ে যাবি, তোকে অনেক কিছুই মেনে চলতে হবে। আর তুই যদি পরের দিনে বাড়ি ফিরে আসিস তাহলে লোকে কি বলবে? উফ, কে কি বলবে না বলবে ওসব আমার ভাবার কোনো প্রয়োজন নেই। আমি কালকে বাড়ি চলে আসব। আর হ্যাঁ, আমার সঙ্গে তোমার জামাইকেও নিয়ে আসব। সকাল সকাল উঠে সংসারের কাজ আমি করতে পারবো না, আবার এই শীতকালে। বাবারে বাবা, আমার দ্বারা হবে না। হে ঈশ্বর, এ আমি কি ভুল করলাম? শীতকালে মেয়ের বিয়ে দেওয়াটাই মনে হচ্ছে আমার ভুল হয়েছে, কিন্তু এখন তো আর কিছু করার নেই। এই রিমা, চল ওদিকে মণ্ডপে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। এই বলে পল্লবী দেবী রিমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। বেশ কিছুক্ষণের মধ্যেই রিমা এবং রাহুল বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং রাহুল রিমাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। রাহুল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দেখো, আমার শীতকালে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, শুধুমাত্র বাবা মায়ের কারণেই আমাকে বিয়েটা করতে হলো। শীতকালে সকালে আমি বাড়িতে কখনোই সকাল সকাল উঠতাম না, আর শ্বশুর বাড়িতে এসে তো আমাকে সকাল সকাল উঠতে হবে, সবার জন্য চা বানাতে হবে। এই কারণেই আমি চাইছি যে এই শীতকালটা আমি আমার মায়ের বাড়িতেই থাকবো, আর তুমিও আমার সঙ্গে থাকবে। কিন্তু রমা, তোমাকে নিয়ে যেমন মা বাবা বোন সকলে কত আশা করে বসে আছে যে সকাল হলেই তোমার হাতে চা খাবার খাবে, আর তুমি এখন এইসব কথা বলছো? আমার হাতে চা জল খাবার খাওয়া কি পালাচ্ছে? আমি শীতকাল শেষ হয়ে গেলেই বাপের বাড়িতে আসবো, কিন্তু এখন আমি এই শীতের মধ্যে উঠে সবার জন্য রান্না করতে পারবো না। বাড়িতে থাকলে আমি তো 11টা বাজতে ঘুম থেকে উঠি, আর এখানে আমি অত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো না। দেখো রিমা, আমি বুঝতে পারছি তুমি তোমার মা বাবার জন্য বিয়ে করতে বাধ্য হয়েছো, কিন্তু এখন তো তুমি বাড়ির বৌমা, এখন তো তোমাকে এসব নিয়ম মানতেই হবে। আর তুমি যদি মায়ের বাড়িতে গিয়ে থাকো তাহলে আমার মা বাবা তো অনেকটাই কষ্ট পাবে। কষ্ট পেলে তো কিছু করার নেই, শীতকাল শেষ হয়ে গেলেই তো আমি আবার চলে আসবো। আর হ্যাঁ, ওখানে থেকেই তুমি তোমার কাজ করবে, তুমিও বাড়িতে আসবে না বলে দিলাম। শেষ পর্যন্ত রিমার কথায় রাহুল রাজি হয়। এক প্রকার বাধ্য হয়েই রাহুলকে নিজের বউয়ের কথা মেনে নিতে হয়। পরের দিন সকালবেলা রিমা 11টার সময় ঘুম থেকে ওঠে। তখন তার শাশুড়ি মা ননদ সবাই মিলে তাকে কথা শোনায়। এর ফলে রিমার প্রচন্ড পরিমাণে রাগ হয়, আর তখনই সে রাহুলকে নিয়ে নিজের বাপের বাড়িতে চলে যায়।
কি রে, তুই যেটা বলবি সেটাই করবি? তুই তো এখন নতুন বৌমা, আর নতুন বৌমা এরকম ভাবে বাড়িতে ফিরে আসলে সবই তো খারাপ ভাববে। তোর কিন্তু এরকম করা একেবারেই উচিত হয়নি। বাড়িতে আসতে না আসতেই তুমি আমাকে আবার তাড়িয়ে দিচ্ছ। দেখো, তোমাদের জামাইও তো এসেছে, ওকে তো বাড়ির ভেতরে আসতে বলো। আমি তোকে তাড়িয়ে দিচ্ছি না, তোকে তো বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা জামাই বাবা, এসো, ভেতরে এসো। এই বলে পল্লবী দেবী মেয়ে জামাইকে বাড়ির ভেতরে নিয়ে আসে। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। কিছুদিন পর থেকে শীতের প্রকোপ আরো বেড়ে যায়। এই শীতের মধ্যেই পল্লবী দেবীকে জামাই আপ্যায়ন করতে হয়, কারণ রিমা বেলা 11টার সময় ঘুম থেকে ওঠে, আর এদিকে রান্না বান্না ঘরের সমস্ত কাজ পল্লবী দেবীকে একাই করতে হয়। এমনই একদিন এই রিমাটাও না কি যে করে কি জানি, বিয়ে হয়ে গেল এখনো পর্যন্ত অভ্যাস গেল না। কি জানি এর কি হবে। আর জামাইটাকেও এনে রেখে দিয়েছে। কি পছন্দ না পছন্দ, কি খেতে পছন্দ করে, এসব তো আমি কিছুই জানি না। একটু যে মায়ের হাতে হাতে সাহায্য করবে তা না। এত ঠান্ডা পড়েছে, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, তার উপর আবার জামাইয়ের জন্য সবকিছু বানাতে হচ্ছে। এই বলে পল্লবী দেবী জামাইয়ের জন্য চা জলখাবার বানাতে থাকে। 11টার সময় যখন রিমা ঘুম থেকে ওঠে, তখন তারা দুজনে মিলে চা জলখাবার একসঙ্গে খেয়ে নেয়। দেখতে দেখতে দুপুর গড়িয়ে আসে। তখন পল্লবী দেবী রিমাকে বলে, এই রিমা, আমার সঙ্গে রান্নাঘরে চল না। জামাই কি খেতে পছন্দ করে আমি তো কিছুই জানি না। তুই আমাকে একটু বলে দিবি, তাহলে আমি সেই বুঝে খাবার বানাবো। ওসব আমি এখন পারবো না, তুমি যা পারো রান্না করো। তোমার জামাইকে তুমি যা পারো রান্না করে খাওয়াও। আমি এখন রান্না করে যেতে পারবো না। যেমন তুমি আমার শীতকালে বিয়ে দিয়েছো, তেমন তোমাকে এখন সব করতে হবে। বাবা, কি আশ্চর্যের কথা! এরকম বললে চলবে? শীতকালে বিয়ে হয়েছে বলে তুই একদম হাত পা তুলে বসে থাকবি? এটা কি হতে পারে? চুপ করে চল আমার সঙ্গে। পল্লবী দেবী এত করে বলা সত্ত্বেও রিমা তার মায়ের কথা শোনে না। রিমা নিজের রুমে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলাতেও পল্লবী দেবী জামাইকে টিফিন করানোর জন্য ভালো মন্দ সিঙ্গারা মিষ্টি সবকিছুর আয়োজন করে। সত্যি শীতকালে বিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। এখন তো আমাকেই ভুগতে হচ্ছে। শীতকালে বিয়ে না দিলেই ভালো হতো, এত জামাই আপ্যায়নও করতে হতো না। আর এই মেয়েটা তো এখনো আসছে না। এই রিমা, রিমা, তাড়াতাড়ি জামাইকে নিয়ে আয়, আমি অপেক্ষা করছি তো। পল্লবী দেবীর কথা শুনে রিমা নিজের ঘর থেকেই চিৎকার করে তার মাকে বলে, মা, আমি আর তোমার জামাই এখন বাইরে যেতে পারবো না, বাইরে খুব ঠান্ডা। তুমি আমাদের জন্য খাবার এখানেই দিয়ে যাও। রিমার এই কথা শুনে পল্লবী দেবীর ভীষণ পরিমাণে রাগ হয়, কিন্তু তবুও সে চুপচাপ তার মেয়ের কথা মতো তাদের খাবার রিমার রুমে দিয়ে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন প্রচন্ড রেগে গিয়ে পল্লবী দেবী রিমাকে বলে, রিমা, আমি আর এসব সহ্য করতে পারছি না। তোর বিয়ে দিয়েছি, তুই শ্বশুর বাড়িতে চলে যা। দেখ, আমি তো তোর বিয়ে দিয়েছি শ্বশুর বাড়িতে থাকার জন্য, এখানে থাকার জন্য নয়। আর তাছাড়া তুই যদি এখন এখানে থাকিস, প্রতি বছর তো শীতকাল আসবে। তুই কি তাহলে প্রতি বছর শীতকালে এখানে আসবি? এখানে আছি বলে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি বসে বসে খাচ্ছি বলে তুমি আমাকে এরকম ভাবে বলছো? মা, ঠিক আছে। রাহুল, দেখো, মা আমাকে এসব কথা শোনাচ্ছে। এবার থেকে তুমি যা কাজ করবে, আমাদের দুজনের খরচ মাকে দিয়ে দেবে। রিমা, বোঝার চেষ্টা কর। তুই যদি প্রতি বছর শীতকালে মায়ের বাড়ি চলে আসিস, তাহলে সবাই তোকে কিন্তু খারাপ কথা বলবে। তোর শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই তোকে খারাপ ভাববে। সবাই বলবে যে বৌমা শীতকালে বাপের বাড়িতে চলে যায়, যাতে বাড়ির কোনো কাজ করতে না হয়। জামাই বাবা, তুমি আমার মেয়েটাকে একটু বোঝাও না। মা, আমি আর কি বোঝাবো বলুন তো? আমি তো সেই প্রথম দিনেই বুঝিয়েছিলাম, কিন্তু আপনার মেয়ে তো সব কিছু শুনলই না। আমার কথা তো এক কান দিয়ে শুনে আর অন্য কান দিয়ে বার করে দেয়। তাহলে আমি এবার কি বলবো বলুন তো? দেখ মা, তুই আমার কথা শুনিস না শুনিস ঠিক আছে, কিন্তু এখন তো তোর স্বামীর কথা তোকে শুনতেই হবে। আমি তো তোকে বাড়ি ছেড়ে পুরোপুরি চলে যাবার কথা বলছি না। তোর বিয়ে হয়ে গেছে, এবার তোকে সংসারের দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব থেকে তুই যদি সরে আসিস, তাহলে তোর তো কখনোই সাহস হয়ে উঠবে না। দেখ, এখন তো তোর বিয়ে হয়েছে, এবার তোকে সংসারের দায়িত্ব নিতেই হবে। এই দায়িত্ব কিন্তু তুই অস্বীকার করতে পারবি না। আমি তো এই কথাটা রিমিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। আর তাছাড়া দেখো রিমি, মা তোমাকে ঠিক কথাই বলছে। এখানে আমরা দুজন মিলে থাকলে মায়ের অনেক কষ্ট হবে। আর সবসময় মাকে এই ঠান্ডার মধ্যে আমার জন্য খাবার বানাতে পারবে? তুমি তো কিছুই করো না, তুমি তো সবসময় রুমের ভেতরে শুয়ে থাকো। তোমাকে মায়ের দিকটাও তো বুঝতে হবে। ও আচ্ছা, তার মানে তোমরা দুজনেই ঠিক করে নিয়েছো আমাকে আর এখানে থাকতে দেবে না, তাই তো? ঠিক আছে, আমি আর এখানে থাকবো না। আমি ব্যাগপত্র গুছিয়ে আজকেই শ্বশুর বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে যা করতে হয় আমি তাই করব।
দেখ মা, রাগ করিস না, আমি তোকে ভালো কথাই বলছি। তোর খারাপের জন্য আমি কিছু বলিনি। তুই যদি কর্তব্য থেকে পেছনে হেঁটে আসিস তাহলে তুই এই কর্তব্য কখনোই নিজের কাঁধে তুলে নিতে পারবি না। তোর কখনোই এসব অভ্যাস হবে না। তুই যদি এখন থেকেই সবকিছু বুঝে নিস আর সব কাজ করার অভ্যাস করে নিস তাহলে প্রত্যেক বছর শীতে তোর আর কোনো অসুবিধা হবে না। এভাবেই রিমার মা এবং স্বামী তাকে অনেক করে বোঝালে রিমা শেষ পর্যন্ত শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। রিমা চোখে জল নিয়ে তার মাকে বিদায় জানায় এবং শেষ পর্যন্ত শ্বশুরবাড়িতে ফিরে যায়। শ্বশুরবাড়িতে গিয়ে রিমা নিজের দায়িত্ব পালন করতে থাকে আর এভাবেই সে হাসি খুশি সবার সঙ্গে বসবাস করতে থাকে।